আমরা তো প্রায়ই এমন সংস্থাগুলোকে নায়কের চোখে দেখি, তাই না? যারা সমাজের নানা রকম ক্ষত সারিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি কি হয় যখন এই নায়কেরাই ভেতর থেকে ভেঙে পড়ে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ভালো কাজের পেছনের কঠিন মূল্য নিয়ে কথা বলবো। দেখুন, এই প্রশ্নটা কিন্তু শুধু কয়েকটা সংস্থার ব্যর্থতার গল্প না। এটা আসলে আমাদের ভরসার সংকট আর সমাজের দুর্বল দিকগুলোকেও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। চলুন এই ভাঙনের কারণ আর এর পরিণতিগুলো একটু গভীরভাবে অনুসন্ধান করি। এই জটিল বিষয়টাকে সহজে বোঝার জন্য আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে জানব এই সংস্থাগুলোর আসল কাজটা ঠিক কী, তারপর দেখব তাদের জবাবদিহিতার সংকটটা ঠিক কোথায় তৈরি হচ্ছে। এরপর আমরা দুটো ভিন্ন সমাধানের পথ খুঁজব, একটা আসছে ভেতর থেকে আর একটা বাইরে থেকে। আর সবশেষে বোঝার চেষ্টা করব কিভাবে এই ভালো কাজকে দীর্ঘ সময়ের জন্য টিকিয়ে রাখা যায়। যে কোনো সমস্যার গভীরে যাওয়ার আগে আমাদের তো বুঝতে হবে আমরা কাদের নিয়ে কথা বলছি। এই সংস্থাগুলো সমাজের জন্য কেন এত জরুরি, চলুন তাদের ভূমিকাটা একটু ভালো করে খতিয়ে দেখি। আচ্ছা, এনজিও বা বেসরকারি সংস্থা বলতে আমরা কি বুঝি? খুব সহজ কথায় এরা হলো সেই সব সংস্থা যারা কোনো লাভের উদ্দেশ্য ছাড়াই মানুষের জন্য কাজ করে। বিশ্বব্যাংকের মতে তারা দারিদ্র্য দূর করা থেকে শুরু করে পরিবেশ রক্ষা পর্যন্ত এমন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যা অনেক সময় সরকার বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর একার পক্ষে করা সম্ভব হয় না। এনজিওগুলোকে আপনারা একটা সেতুর মতো ভাবতে পারেন। তারা সরকার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আর সাধারণ মানুষের মধ্যে একটা সংযোগ তৈরি করে। ধরুন, যেখানে সরকারি সাহায্য পৌঁছাচ্ছে না বা যেখানে ব্যবসা করে কোনো লাভ নেই, ঠিক সেখানেই এই সংস্থাগুলো মানুষের প্রয়োজন মেটাতে এগিয়ে আসে। কিন্তু দেখুন, শুধু ভালো উদ্দেশ্য থাকলেই তো সব হয় না। এই পর্বে আমরা দেখব কিভাবে স্বচ্ছতার অভাবে অনেক ভালো উদ্যোগ পথ হারিয়ে ফেলে আর ভরসার সংকট তৈরি হয়। শুধু ভারতেই 2002 থেকে 2009 সালের মধ্যে এনজিওগুলোকে সরকারি অনুদান হিসাবে প্রায় 6,500 কোটি টাকারও বেশি দেওয়া হয়েছিল। ভাবা যায় কি বিশাল একটা অঙ্ক! এই টাকাটা তো জনগণের, তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করাটা ভীষণ জরুরি। কিন্তু চমকে দেওয়ার মতো বিষয় হল, একটা রিপোর্টে দেখা যায় প্রায় 97% ক্ষেত্রেই এই বিপুল পরিমাণ টাকা কোথায় আর কিভাবে খরচ হলো তার কোনো হিসাবই দেওয়া হয়নি। এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা একটা ভয়াবহ ব্যবস্থাপনার সংকটকে তুলে ধরে। তাহলে প্রশ্নটা হলো, জনগণের এই বিপুল পরিমাণ টাকাটা আখের যাচ্ছেটা কোথায়? এই সংকটটা যে কতটা গভীরে পৌঁছেছে তা বোঝা যায় যখন দিল্লি হাইকোর্টের মতো জায়গা থেকে এমন একটা মন্তব্য আসে। 2013 সালে তারা বলেছিল 99% এনজিও জালিয়াতি বা টাকা কামানোর যন্ত্রে পরিণত হয়েছে। যখন দেশের সর্বোচ্চ আদালত থেকে এমন পর্যবেক্ষণ আসে, তখন বুঝতে হবে সমস্যাটা কতটা গুরুতর। তো সমস্যার কথা তো অনেক হলো, এবার একটু সমাধানের দিকে তাকানো যাক, তাই না? প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটা কিন্তু আসতে পারে সংস্থাগুলোর ভেতর থেকেই, আর সেটা হলো আর্থিক আত্মশৃঙ্খলা। একটা খুব সুন্দর তুলনা আছে। ভাবুন তো একটা গাড়ির কথা। যদি গাড়িটার ঠিকমতো যত্ন না নেওয়া হয়, নিয়মিত সার্ভিসিং না করা হয়, তাহলে কি হবে? গাড়িটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে, তাই তো? ঠিক তেমনই একটা এনজিওর আর্থিক ব্যবস্থাপনা যদি স্বচ্ছ আর শক্তিশালী না হয়, তাহলে তার মহৎ উদ্দেশ্য মুখ থুবড়ে পড়তে বাধ্য। আর্থিক স্বচ্ছতাই হলো সেই ইঞ্জিন যা ভালো কাজকে এগিয়ে নিয়ে যায়। এই সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার অভাবে কি হতে পারে? দেখুন, তহবিল তছরূপের মতো ঘটনা তো ঘটতেই পারে। দাতার টাকার অপব্যবহার হতে পারে, এমনকি কর ছাড়ের মতো সরকারি সুবিধাও বাতিল হয়ে যেতে পারে। এই সমস্যাগুলো কিন্তু শুধু সংস্থার সুনামই নষ্ট করে না, এর অস্তিত্বকেই সংকটের মুখে ফেলে দেয়। তাহলে পথটা কি? আর্থিক সুস্থতা নিশ্চিত করতে হলে মূলত 5টা জিনিসের উপর জোর দিতে হবে। পরিষ্কার একটা পরিকল্পনা যা লক্ষ্য ঠিক করে, একটা গোছানো বাজেট যা সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ যা দুর্নীতি আটকায়, নিয়মিত রিপোর্টিং যা স্বচ্ছতা বাড়ায়, আর সবশেষে ক্যাশ ফ্লো অ্যানালিসিস যা সংস্থাকে সচল রাখে। এগুলোই একটা সুস্থ সংস্থার লক্ষণ। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, সংস্থাগুলো নিজেরা চেষ্টা করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? নাকি এমন কিছু সমস্যা আছে যার জন্য একটা বাহ্যিক বা কাঠামোগত সমর্থনেরও প্রয়োজন পড়ে? চলুন এবার সেই দিকটা দেখি। এবার আমরা এমন একটা মডেলের দিকে তাকাবো যেখানে পুরো একটা পেশাকে সুরক্ষা দেওয়ার জন্য গভর্নমেন্টই এগিয়ে এসেছে এবং একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করেছে। এর একটা দারুণ উদাহরণ হল বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
2014 সালে বাংলাদেশ সরকার আইন করে এই সংস্থাটি তৈরি করে। এর মূল উদ্দেশ্য হল সাংবাদিকদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে একটা প্রাতিষ্ঠানিক সুরক্ষা দেওয়া। এই মডেলটা আমাদের দেখায় যে কিভাবে একটা নির্দিষ্ট ক্ষেত্রের কর্মীদের জন্য একটা বাহ্যিক সুরক্ষা বলয় তৈরি করা সম্ভব। আর এই সুরক্ষার ছাতাটা কিন্তু শুধু রিপোর্টারদের জন্য না, এর পরিধি অনেক বড়। সম্পাদক থেকে শুরু করে প্রুফরিডার পর্যন্ত গণমাধ্যমের প্রায় সব ধরনের কর্মী এর আওতায় পড়েন। এটা প্রমাণ করে যে একটা বাহ্যিক কাঠামো কিভাবে পুরো একটা পেশার কর্মীদের জন্য সামাজিক সুরক্ষার ছাতা হয়ে উঠতে পারে। তাহলে আমরা দুটো আলাদা সমাধানের রাস্তা দেখলাম, একটা ভেতর থেকে আর একটা বাইরে থেকে। এখন আসল প্রশ্ন হল, এই দুটোকে একসাথে মিলিয়ে কিভাবে একটা টেকসই মডেল তৈরি করা যায় যা ভালো কাজকে দীর্ঘস্থায়ী করতে পারে। ব্যাপারটা খুব সহজ। একদিকে যেমন সংস্থার নিজস্ব অভ্যন্তরীণ শৃঙ্খলা আর স্বচ্ছতা দরকার, তেমনি অন্যদিকে একটা বাহ্যিক সমর্থন ব্যবস্থা বা আইনি কাঠামো থাকাও জরুরি। একটা হলো গাড়ির ইঞ্জিন ঠিক রাখা, আর অন্যটা হলো মসৃণ একটা রাস্তা থাকা। সফলভাবে গন্তব্যে পৌঁছতে গেলে কিন্তু দুটোই একসাথে লাগবে। ভাবুন তো, এই কথাটা বলা হয়েছিল 1988 সালে, আর আজও এটা কতটা সত্যি। এখানে দুর্নীতি বলতে কিন্তু শুধু আর্থিক দুর্নীতি নয়, লক্ষ্য থেকে সরে যাওয়াকেও বোঝানো হয়েছে। যদি এই স্বচ্ছতার সংকট মোকাবেলা করা না যায়, তাহলে ভালো কাজ করার এই পুরো ক্ষেত্রটাই মানুষের বিশ্বাসযোগ্যতা হারাবে, আর সেটা হবে সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। শেষ করার আগে একটা জরুরি প্রশ্ন রেখে যেতে চাই। আমরা যখন কোনো সংস্থাকে অনুদান দিই বা তাদের কাজের প্রশংসা করি, তখন সেই কাজটা যাতে স্বচ্ছভাবে আর দক্ষতার সাথে হয় তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের নিজেদেরও কি কোনো ভূমিকা আছে? দাতা, সরকার বা একজন সাধারণ নাগরিক হিসেবে ভালো কাজকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু আমাদের সবার।